ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে আমি আমার কাকুর কাছে মানুষ হয়েছি। কিন্তু কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে সেই মানুষটি আমার সাথে এত বড় অন্যায় করবে। আমার নাম রুমি। আসলে ছোটবেলায় কাকু আমার প্রতি ওই ধরনের ব্যবহার বুঝতে পারতাম না। ধীরে ধীরে যখন বড় হয়ে উঠছি তখন বুঝতে পারি আমার কাকু তো আমাকে নোংরা কথা বলত। আমার বয়স তখন মাত্র 16 বছর। ভগবান না করুক আমার মতো এত খারাপ দিন আর কোনো মেয়েকে দেখতে হয়। আমার কাকু সারাদিন বাড়ির বাইরে থাকত এবং রাতের বেলা মাতাল হয়ে বাড়ি ফেরত। কাকুকে ও রকম অবস্থায় দেখে আমি ভয়ে দরজা লাগিয়ে ঘরের ভিতরে থাকতাম। একদিন তো কাকু সমস্ত সীমা পার করে দেয়। কারণ সেদিন রাতের বেলা কাকু মাতাল হয়ে বাড়িতে ফেরে। তারপর সে আমাকে ডাক দেয়। আমি ভয় কাকুর কাছে যাই। এক কাকু তখন আমাকে বলে আমার পায়ের জুতোটা খুলে দেওয়া। কাকু তখন সোফায় বসে টেবিলের উপর পাতা রেখেছিল। আমি তখন পায়ে হাত দিয়ে জুতোটা খুলে দিই। তারপর কাকু বলল, আজ তোকে আমি একটা কথা বলবো। আমি তো আগে থেকেই জানতাম কাকু কি বলতে চায়, কিন্তু আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই কাকুর কথা আমার রাখতে হয়। আমি বললাম, কাকু তুমি আমাকে আজেবাজে কথা বলবে না, কারণ আমি তো তোমার মেয়ের মতোই। কাকু তো বাবার মতোই হয়, কিন্তু সেদিন কাকু এতটাই মাতাল ছিল যে সে আমাকে জোর করে ঘরের ভিতরে আটকে ফেলে। কাকুর তো অনেক বয়স হয়েছে। আমি কাকুকে তখন ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর দরজা খুলে পালিয়ে যায়। কিন্তু আমি তো পালিয়েও রেহাই পেলাম না, তাই সেদিন পালিয়ে গিয়েছিলাম। বাবা মা না থাকার কষ্টটা যে কি একমাত্র আমি এবং আমার ভগবান জানতাম। আমার নিজের কাকু যে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করবে, এখন এটা ভেবে আমার খুব খারাপ লাগে। সেদিন রাতের বেলা যখন আমি বাড়ি থেকে পালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম এবং আমার মাথা কাজ করছিল না যে আমি এবার কি করব, কোথায় যাব, কারণ আমার বয়স তখন মাত্র 16 বছর। ওই রাতে আমি যখন পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা বড় গাড়ি আমার সামনে আসে। তারপর গাড়ি থেকে নেমে আসেন একজন ভদ্রমহিলা। ওই ভদ্রমহিলা আমার সামনে এসে বলে, কি হয়েছে মা, তুমি এত রাতে রাস্তায় রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছে কেন? তোমার বাবা মা তো তোমার জন্য অপেক্ষা করবে। তারপর ওই মহিলাটি আমার চোখের জল মুছে বলে, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আমি তোমার মায়ের মতোই, তোমার কষ্ট আমাকে বলতে পারো। ওই ভদ্রমহিলাকে দেখে আমি আন্দাজ করতে পেরেছিলাম যে উনার বয়স কাছাকাছি প্রায় 50 বছর হবে। তারপর উনি আমাকে গাড়ির ভিতরে নিয়ে যান। আমি এবং আমার চোখ মুখ মুছে বলেন, কি হয়েছে তোমার? এবার শান্তভাবে আমাকে বলো। বাবা মায়ের মারা যাওয়ার পরে এত বছরে আমাকে এভাবে কেউ মাথায় হাত দিয়ে মায়ের মতো করে ভালোবাসা দেয়নি। আমি তখন ওনাকে বলি যে ছোটবেলা থেকে বাবা মায়ের মারা যাওয়ার পরে কিভাবে আমার নিজের কাকু আমার সঙ্গে খারাপ ব্যবহার করত, এবং ওই ভদ্রমহিলাকে এটাও বলি যে আমি আর কাকুর কাছে থাকতে চাই না, কারণ কাকুর কাছে থাকলে উনি যে কোনো সময় বাবা ও মেয়ের সম্পর্ক খারাপ করে দেবেন, কারণ কাকুরা তো বাবার সমতুল্য হয়। আমার সব কথা শোনার পরে ভদ্রমহিলাটি আমাকে জড়িয়ে ধরেন এবং বলেন, তোমাকে আর ওখানে ফিরে যেতে হবে না, আমি তোমার ব্যবস্থা করে দেব। আমার চেনাজানা আশ্রম আছে, ওই আশ্রমের তোমার মতো অসহায় মেয়েদের থাকতে দেওয়া হয়, ওখানে লেখাপড়ার ব্যবস্থা আছে। আমি তোমাকে কাল সকালবেলা ওই আশ্রমে নিয়ে যাব। আজ অনেক রাত হয়ে গেছে, তুমি এই মুহূর্তে আমার বাড়ি চলো। ওই মহিলাটির কথা শুনে আমি ওনার বাড়ি যেতে রাজি হয়ে যাই, কারণ বাবা মায়ের মারা যাওয়ার পরেই ভাবে আমার পাশে বসে কেউ আমার কষ্ট জানার চেষ্টাও করেনি। তারপর আমি ওই ভদ্রমহিলার সঙ্গে ওনার বাড়ি চলে আসি। সেদিন রাতে ওর বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম। তারপর উনি একটা রুমে আমাকে থাকতে দিয়েছিলেন। তারপরের দিন সকালবেলা ভদ্রমহিলা আমাকে নিয়ে আশ্রমে চলে যান। আশ্রমে আসার পরে আশ্রমের পরিবেশ দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ ওখানে আমার মতো আরও অনেক মেয়ে ছিল। তাদের মুখের হাসি দেখে ভেবেছিলাম এবার হয়তো আমার কষ্টের দিন শেষ এবং আমার মুখে এবার হাসি ফুটবে। তারপরে ভদ্রমহিলাটি আমাকে ওই আশ্রমে ছেড়ে চলে যায়। ওই আশ্রমটি যে মহিলা ছিল, ওই মহিলাকে আশ্রমের সবাই ম্যাম বলে ডাকত। সেদিন আশ্রমে আসার পরে আমার ম্যাডামের সঙ্গে দেখা হয়নি। ওই আশ্রমে রাকিব বলে একটা ছেলে ছিল, সে ওই আশ্রমে স্টাফ হিসাবে ছিল। রাকিব আমাকে দেখার পর বলে, তোমার সঙ্গে যা হয়েছে আমি সব শুনেছি। যে ভদ্রমহিলাটি তোমাকে এখানে রেখে গেছেন, উনি আমাকে তোমার ব্যাপারে সব কিছু বলেছেন। আজ রাতের বেলা তোমার ম্যাডামের সঙ্গে দেখা হবে। এখন তুমি রুমে গিয়ে আরাম করো। তারপর রাকিব সাহারা বলে একটা মেয়েকে ডাক দেয়। তারপর রাকিব সাহারাকে বলে, রুমিকে তোমার রুমে নিয়ে যাও।
আজ থেকে তুমি তোমার রুমে থাকবে। তারপর সাহারা দিদি আমাকে নিজের রুমে নিয়ে যায়। ও বলে এই রুমে থাকতে গেলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। এই রুমটাকে নোংরা করা যাবে না। আর আলমারিতে আমার জামা কাপড় আছে। আমার জামা কাপড়ে একদম হাত দেবে না। আমি যখন সাহারা দিদিকে বলো ঠিক আছে দিদি, আমি রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখব, তখন সাহারা দিদি আমার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে কি বললে আর একবার বলো। আমি তখন সাহারা দিদির দিকে তাকিয়ে বলি, ঠিক আছে দিদি, আমি রুমটাকে পরিষ্কার করে রাখব। তারপর সে আমার হাত ধরে বলে, আসলে এতদিন ধরে আমি এখানে আছি, আমাকে এত রেসপেক্ট দিয়ে কেউ কথা বলেনি। তুমি যখন আমাকে দিদি বললে আমার খুব ভালো লাগল। তাই আজ থেকে তুমি আমার ছোট বোনের মতো, তোমার যা দরকার হবে আমাকে বলবে। সেদিন সারাদিন আমি খুব খুশি ছিলাম। তারপর রাতের বেলা দেখি সাহারা দিদি আমাকে ডাকতে এসেছে, তুমি তাড়াতাড়ি নিচে চলো, ম্যাডাম আশ্রমে চলে এসেছে এবং তোমার সঙ্গে দেখা করার জন্য নিচে দেখেছেন। আমি তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই। আমি যখন নিচে যাই তখন ম্যাডামের সাজপোশাক দেখে আমি খুব আশ্চর্য হয়েছিলাম। তারপর উনি আমাকে পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে দেখেন। তারপর বলেন, এই মেয়েটি তো আমার আশ্রমে 4 চাঁদ লাগিয়ে দেবে, কারণ আমি দেখতে খুবই সুন্দর ছিলাম। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না উনি কেন আমার দিকে এরকমভাবে তাকিয়েছিলেন এবং কেন উনি ওই ধরনের কথা বলছিলেন। ভেবেছিলাম ম্যাডামের সঙ্গে বসে কিছুক্ষণ কথা বলবো এবং গল্প করব, কিন্তু উনি তো রাগী মেজাজে ছিলেন। আমি প্রথম দিন ওনার চোখ মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। সেই দিন ম্যাডাম আমাকে দেখার পরে সাহারা দিদিকে বলে, কালকে রুমিকে রেডি করার দায়িত্ব তোমার। আমি তো বুঝতে পারছিলাম না কালকে কিসের জন্য ম্যাডাম আমাকে রেডি করার কথা বলেছিলেন। তারপর সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া সেরে সবাই নিজের ঘরে শুয়ে পড়ে। তারপরের দিন সকালবেলা সাহারা দিদি আমাকে একটা নতুন ড্রেস এনে দেও বলে, আজ সন্ধ্যায় আমাদের আশ্রমে একজন স্পেশাল গেস্ট আসবেন, যার জন্য সবাইকে রেডি হয়ে থাকতে হবে। আর এই ড্রেসটা ম্যাডাম তোমার জন্য দিয়ে পাঠিয়েছেন, এই ড্রেসটা পরে আজ সন্ধ্যায় তুমি রেডি হয়ে থাকবে। সেদিন সারাদিন কেটে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় আমি খুব এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য যে আমাদের আশ্রমে কে আসবে। তারপর সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে যাই। নিচে গিয়ে দেখি আশ্রমের বাকি মেয়েরাও রেডি হয়ে আছে। তারপর কিছুক্ষণ পরে দেখি ম্যাডাম নিজের রুম থেকে বেরিয়ে আসে এবং আমাদের সবাইকে বলে, আশ্রমে আজ স্পেশাল গেস্ট আসবে না, খুব ভালো করে খাতির যত্ন করতে হবে। কিছুক্ষণ পরে দেখি একটা লোক হাতে সুটকেস নিয়ে আশ্রমের ভিতরে আসে। সেই লোকটাকে দেখে আশ্রমের প্রত্যেকটি মেয়ে হাত জোড় করে নমস্কার করে। আমি যেহেতু সবার পিছনে দাঁড়িয়েছিলাম, তখন ম্যাডাম আমাকে ডাক দিয়েও বলে, রুমি তুমি সামনের দিকে এসো এবং এর সাথে দেখা কর। তারপর ম্যাডামের কথা অনুযায়ী আমি স্যারের সঙ্গে দেখা করি। তারপর উনি আমাকে দেখার পর বলেন, বাহ, তুমি তো খুব সুন্দর দেখতে, তোমার মতো এত সুন্দর এর আগে কখনো দেখিনি। আমি তো ওনার কথার মানে কিছুই বুঝতে পারিনি। তারপর ম্যাডাম সাহারা দিদিকে বলল, সাহারা, রুমিকে উপরের ঘরে নিয়ে যাও। তারপর সাহারা দিদি আমাকে ঘরে নিয়ে যায় এবং বলে, তুমি এখন রেডি হয়ে যাও। আমি তখন সাহারা দিকে জিজ্ঞেস করি, কিসের জন্য রেডি হয়ে থাক দিদি? সাহারা দিদি তখন আমাকে বলে, একটু পরেই সব বুঝতে পারবে। এই বলে শাহানাদি মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরোনোর কিছুক্ষণ পরে আমাদের আশ্রমে যেয়ে স্যার মেহমান হিসাবে এসেছিলেন। ওই স্যার আমার রুমে ঢুকে যায় এবং রুমে ঢুকে দরজাটাকে ভেতর থেকে লক করে দেয়। আমি তখন ভয় পেয়ে বলি, স্যার আপনি রুমে কি করছেন এবং আপনি দরজা কেন ভেতর থেকে লক করছেন? স্যার তখন আমার দিকে এগিয়ে এসে বলে, তোমাকে দেখে আমার খুব ভাল লেগেছে। উনার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি জিজ্ঞেস করি, আপনি কি বলতে চাইছেন? স্যার তখন আমার দিকে এগিয়ে এসে বলেন, তাড়াতাড়ি নিজের তৈরি করে নাও। আমি তখন রাগে তাকে বললাম, আপনি কি বলছেন? আপনি এখনই এই রুম থেকে চলে যান আর আপনার মুখে মুখোশ খুলুন, আমি আপনাকে চিনতে পারছি না। তখন লোকটি বলল, আমি তো এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। আমি একদিনের জন্য তোমার ম্যাডামকে 50,000 টাকা দিয়েছি এই ধরনের কথা বলতে, আর আপনি এখনই আমার রুম থেকে বেরিয়ে যান, নইলে আমি চিৎকার চেঁচামেচি শুরু করব। এই সব নাটক আমি একদম পছন্দ করি না। যখন লোকটি ওই কথা বলল, আমি তখন লোকটিকে একটা জোরে থাপ্পড় মেরেছিলাম। তারপর দেওয়ার সাথে সাথে তার মুখের মুখও মাটিতে পড়ে যায়, আর তাকে দেখে তো আমার দম বন্ধ হয়ে আসছিল।
লোকটি আর কেউ নয়, সে আমার কাকু। আমি বললাম, কাকু তুমি এখানে এসেছ? আমি তোমার কাছ থেকে পালিয়ে বাঁচার জন্য তোমার বাসা ছেড়ে চলে এসেছি, আর তুমি কিনা এই পর্যন্ত চলে আসছে। কাকু বলল, তুই ভেবেছিস তুই পালিয়ে বাঁচতে পারবি? তা কোনোদিনই সম্ভব না। তারপর আমি ভয়ে রুমের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিই। তারপর কাকুকে বললাম, কাকু আমি তো তোমার মেয়ের মতো, তাহলে তুমি কেন আমার সাথে এমন অন্যায় করবে? কিন্তু কাকু তো আমার কোনো কথাই শুনল না। তারপর আমি কোনো উপায় না পেয়ে যখন ভয়ে চিৎকার দিলাম, তখন ম্যাডাম আমার রুমে আসলো। ভেবেছিলাম ম্যাডাম যেহেতু রুমে চলে এসেছে তাহলে আমাকে এবার রক্ষা করবে। কিন্তু আমি যখন ম্যাডামকে তার ব্যাপারে সব কথা বলেছিলাম, তখন ম্যাডাম আমার গালে একটা থাপ্পড় মেরে বলে, স্যারের সাথে ভালো ব্যবহার কর, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম সে তো কোনো ছাড় নয়, সে আমার নিজের কাকু, যার ভয়ে আমি কাকুর বাড়ি থেকে পালিয়েছিলাম, আর সেই কিনা এখানে আসলো। আমি কাকুকে বললাম, কাকু তুমি তো মানুষ না, মানুষ নামের কলঙ্ক তুমি, যে কিনা নিজের ভাতিজিকে এরকম করতে পারে। কাকু তোমার এখানে টাকা দিয়ে কোনো কিছু করা লাগবে না, তুমি ম্যাডামের কাছ থেকে টাকাগুলো ফেরত নাও, আমি কথা দিচ্ছি আমি আবার তোমার বাড়িতে ফিরে যাব, আমি তোমার সমস্ত কথা মেনে নেব এবং তুমি যা চাও তাই পাবে, কিন্তু দয়া করে এখান থেকে তুমি আমাকে নিয়ে যাও। তখন আমার কাকু বলে, তুই সত্যি বলছিস? যদি সত্যি বলিস তাহলে আমি তোকে এখান থেকে নিয়ে যাব আমার বাড়িতে, কিন্তু তুই আমাকে কখনো ধোঁকা দিতে পারবি না, আমি তো তোকে চাই। তারপর কাকুর কথায় আমি রাজি হয়ে গেলাম। তারপর কাকু আমাকে এখান থেকে বের করে তার নিজের বাড়িতে নিয়ে গেল। আমি কাকুকে বললাম, কাকু আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো না। তারপর কাকুর বাড়িতে যখন আসলাম, তখন আমি একটি অন্য রুমে ঘুমাচ্ছিলাম। তারপর অর্ধেক রাতে কাকু জেগে উঠল, কিন্তু আমি ঘুমাইনি, ঘুমের ভান করেছিলাম, কারণ আমি জানতাম কাকুর নজর ভালো না, তাই আমি ঘুমাইনি। আমার মনের মধ্যে একটা সিদ্ধান্ত কাজ করেছে, আমি যে করে হোক তার হাত থেকে আমাদের বাঁচাতে হবে। তাই এই শয়তান কাকুকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। মনে মনে আমি কাকুকে বললাম, কাকু তুমি আজ রাতে আমার ঘরে আসবে এবং তুমি যা বলেছ তাই হবে। আমি তাকে মিথ্যা কথা দিয়ে আমার ঘরে নিয়ে আসলাম। তারপর আমি আগে থেকে একটি শরবত তৈরি করে রেখেছিলাম কাকুকে খাওয়ানোর জন্য। কাকু মনের আনন্দে আমার ঘরের ভিতর প্রবেশ করল। কাকুর মুখে হাসির ছাপ ছিল, কাকুকে দেখে খুব আনন্দিত মনে হচ্ছিল। কাকু যখন আমার বিছানায় বসল, কাকু তখন বলা, আজ তুমি নিজের ইচ্ছায় বলেছিস তোর ঘরে আসতে, তাই আমি আসলাম। আমি কাকুকে বললাম, কাকু তুমি এই শরবত খেয়ে নাও, কারণ অনেক দিন ধরে আমি তোমার সেবা যত্ন করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আর এই শরবতটা খেয়ে নাও। তারপর তোমার সাথে কাকু আমার কথা শুনে খুব খুশি হলেন এবং শরবতও খেয়ে নিলেন। শরবত খাওয়ার সাথে সাথে কাকু বিছানায় পড়ে গেলেন। তার কিছুক্ষণ পরেই কাকু মারা গেলেন। তারপর বাড়ির আশপাশের লোকেরা জেনে গেল। বাড়ির লোকেরা কিন্তু এটা বুঝতে পারেনি যে আমি তাকে মেরে ফেলেছি। সবশেষে দর্শকদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, এরকম কাকু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। সে একজন চরিত্রহীন ছিল, এতটাই খারাপ ছিল যে সে নিজের ভাতিজির সাথে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।